আসসালামু আলাইকুম। আমি আনিসুর রহমান। ক্রিয়েশন অফ বাহার অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংরেজি গ্রামারের যে বিষয়গুলো আছে আমি ধারাবাহিকভাবে সেগুলো আলোচনা করব। তো অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংরেজি গ্রামারের যে বিষয়গুলো আছে তার মধ্যে বেশ কিছু টপিকস কমন থাকে। তো প্রথমে আমি সেই কমন টপিকস গুলোর মধ্যে থেকে আলোচনা করব, তারপরে ক্লাস ওয়াইজ ভিন্ন ভিন্ন যে টপিকস গুলো আছে আমি সেগুলো আলোচনা করবো ইনশাল্লাহ। তো কমন টপিকস গুলোর মধ্যে থেকে আমি আজকে ন্যারেশন নিয়ে আলোচনা করব। ন্যারেশন ন্যারেশন কি? ন্যারেশন শব্দের অর্থ হচ্ছে উক্তি বা কোনো বক্তার বক্তব্যগুলো অন্যের নিকট উপস্থাপন করা। একজন বক্তা তার বক্তব্যগুলো অন্যের নিকট দুইভাবে উপস্থাপন করতে পারে। একটা সরাসরি অন্যের নিকট উপস্থাপন করতে পারে, আর একটা হচ্ছে কি অন্য কোনো মাধ্যম দিয়ে উপস্থাপন করতে পারে। তো এই জন্য ন্যারেশনকে দুই ভাগে ভাগ করা হয়। এক নম্বর ডাইরেক্ট ন্যারেশন, দুই নম্বর ইনডাইরেক্ট ন্যারেশন। তো ডাইরেক্ট ন্যারেশন কি? যখন কোনো বক্তা তার বক্তব্য অন্যের নিকট সরাসরি উপস্থাপন করে তখন সেটাকে বলা হয় ডাইরেক্ট ন্যারেশন। আর যখন কোনো বক্তা তার বক্তব্যগুলো অন্যের নিকট সরাসরি উপস্থাপন না করে অন্য কোনো মাধ্যমে উপস্থাপন করে তখন সেটাকে বলা হয় ইনডাইরেক্ট ন্যারেশন। এখন পরীক্ষায় আমাদেরকে ন্যারেশন প্যাসেজ আকারে আসবে, ডাইরেক্ট ন্যারেশনে দেওয়া থাকবে, ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে হবে, অথবা অনেক সময় দেখা যায় ইনডাইরেক্ট ন্যারেশনে থাকে ওইটাকে ডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট করতে হয়, কিন্তু মানে ইনডাইরেক্ট ন্যারেশন থেকে ডাইরেক্ট ন্যারেশনে এ পর্যন্ত 2016 সালে এইচএসসি পরীক্ষায় যশোর আর সিলেট বোর্ডে আসছে। 2017 সালে এইচএসসি পরীক্ষায় যশোর আর চট্টগ্রাম বোর্ডে আসছে। বাকি সব পরীক্ষাগুলোতে দেখছি যে ডাইরেক্ট ন্যারেশন থাকে ইনডাইরেক্ট ন্যারেশন করতে হবে এমন ভাবে আসছে। তো আমরা এখন দেখি ন্যারেশনের ক্ষেত্রে একটি সেন্টেন্সের কয়টি অংশ থাকে। আমি যদি একটা এক্সাম্পল লিখি, আবির said to me I am in love। আমি একটা সেন্টেন্স লিখলাম, এই সেন্টেন্সটি দুইটি অংশে বিভক্ত। একটি অংশ হচ্ছে কমার আগের অংশ, আরেকটি অংশ আছে ইনভার্টেড কমার ভিতরের অংশ। তো কমার আগের অংশটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, আর ইনভার্টেড কমার ভিতরের অংশটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। কোন অংশকে রিপোর্টেড স্পিচ আর কোন অংশকে রিপোর্টিং ভার্ব বলা হয় এটা আমাদের মনে রাখা খুবই জরুরি। এখন আমরা ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে যাওয়ার ক্ষেত্রে একটা সেন্টেন্সে কোন কোন অংশে পরিবর্তন করতে হয় এটা আমরা একটু দেখব। সাধারণত ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে যাওয়ার সময় একটা সেন্টেন্সের 5টি অংশ পরিবর্তন করতে হয়। এক নম্বরে সেড এর পরিবর্তন, দুই নম্বরে কমা ইনভার্টেড কমার পরিবর্তন, তিন নম্বরে পার্সন পরিবর্তন, চার নম্বরে ভার্বের পরিবর্তন এবং 5 নম্বর বিশেষ কিছু অর্ডের পরিবর্তন। এই 5টা অংশের মধ্যে আমাদের এই সেড এর পরিবর্তন, কমা ইনভার্টেড কমার পরিবর্তনটা রিপোর্টেড স্পিচের ভিতরে যে সেন্টেন্স থাকবে তার উপর নির্ভর করে পরিবর্তন করতে হয়। কিন্তু পার্সন পরিবর্তন, ভার্বের পরিবর্তন আর বিশেষ কিছু ওয়ার্ডের পরিবর্তন এটা রিপোর্টেড স্পিচের ভিতরে যে সেন্টেন্স থাকুক না কেন সবার ক্ষেত্রে একইভাবে পরিবর্তন করতে হয়। এর মধ্যে আমাদের এই সেড এর পরিবর্তন, কমা ইনভার্টেড কমা পরিবর্তন
পার্সন পরিবর্তন, ভার্বের পরিবর্তন অবশ্যই করতে হবে। কিন্তু আহ এই বিশেষ কিছু ওয়ার্ড যদি দেওয়া থাকে তাহলে আমরা পরিবর্তন করব, দেওয়া না থাকলে সেটা আমাদের পরিবর্তন করা লাগবে না। পার্সন, ভার্ব আর বিশেষ কিছু ওয়ার্ডের পরিবর্তনের মধ্যে আজকে আমরা শুধু বিশেষ কিছু ওয়ার্ডের পরিবর্তনগুলো দেখব। পরবর্তী ক্লাসে আমাদের পার্সন পরিবর্তনের নিয়ম, ভার্বের পরিবর্তনের নিয়ম এবং সেন্টেন্স ওয়াইজ সেইড, কমা, ইনভার্ট কমার পরিবর্তনগুলো আমরা দেখব। তো আমাদের সেই বিশেষ ওয়ার্ডগুলো কি কি আমরা একটু দেখি। বিশেষ কিছু ওয়ার্ড, সো রিপোর্টেড স্পিচের ভিতরে যদি এই ওয়ার্ডগুলো থাকে তাহলে আমাদেরকে পরিবর্তন করতে হবে, আর যদি না থাকে তাহলে আমাদের পরিবর্তন করা লাগবে না। তো বিশেষ কিছু ওয়ার্ডের পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের ন্যারেশনের প্রথম ক্লাস এখানে শেষ করতেছি। আগামী ক্লাসে আমরা রিপোর্টেড স্পিচের ভিতরে পার্সন পরিবর্তনের নিয়মটা দেখব। তো সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।